জোয়ার এখনো পুরোপুরি যায়নি। দীঘা কলকাতা থেকে প্রায় 190 কিলোমিটার দূরে মেদিনীপুর জেলার অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসী বাঙালির একরকম স্বর্গরাজ্য বলা চলে। কয়েক কিলোমিটার দীর্ঘ সমুদ্রতট এবং সেই একই পথ বরাবর ঝাউগাছের অগভীর অরণ্য, সমুদ্রের বুকে একের পর এক অক্লান্ত অবিরত ঢেউ, সেই ঢেউয়ে নিজেকে মেলে দিয়ে সমুদ্র স্নান করার অকৃত্রিম আনন্দ। আজ আমাদের গন্তব্য এই দীঘা। আপনাদের শোনাবো দীঘায় আমার কাটানো একটি সুন্দর দিনের গল্প। প্রতিদিন হাজার হাজার মানুষ দীঘা ভ্রমণ করে, তবে সবার বাজেট এক নয়, অনেকের হাতে সময় অনেক কম। আজ আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে অত্যন্ত কম খরচে মাত্র 1 থেকে 1.5 দিন হাতে থাকলেই সহজেই কিভাবে দীঘা ঘুরে আসা যায় তা আপনাদের সামনে তুলে ধরা। বাঙালির সবচেয়ে প্রিয় সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগতম। নিউ দীঘা এবং ওল্ড দীঘার সুন্দর সমুদ্র সৈকত থেকে ঢেউসাগর পার্কের সৌন্দর্য, এরকম অনেক কিছু রয়েছে আজকের এই রোমাঞ্চকর ভ্রমণ কাহিনীতে। অত্যন্ত কম খরচে এবং কম সময়ে দীঘা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, এরকম দীঘা ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে পরিবেশন করছি আজকের ভিডিও। আজকের গল্প শুরু হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে। ঘড়ির কাঁটায় তখন ভোর 3টে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের লোকাল স্টেশনে, হাওড়াগামী ট্রেনের অপেক্ষায়। লোকাল ট্রেন করে যাচ্ছি কারণ জানিন আমাদের বাজেট ট্রিপ হতে চলেছে। তো লোকাল ট্রেনে আমার টিকিট মূল্য পড়লো 55 টাকা জনপ্রতি। এখান থেকে যাব হাওড়া, হাওড়া থেকে যাব সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে কিন্তু ডাইরেক্ট দীঘার ট্রেন আছে। লোকাল ট্রেনে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য প্রথমেই আপনাকে হাওড়া স্টেশনে আসতে হবে। হাওড়া থেকে 14 বা 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া এরকম যে কোনো একটি লোকাল ট্রেনে করে চলে আসতে হবে সাঁতরাগাছি। এরপর সাঁতরাগাছি স্টেশনে সাধারণত 2 নম্বর প্ল্যাটফর্মে সকাল 6:45 সাঁতরাগাছি, মেছেদা, দীঘা লোকাল ট্রেনটি আসে। সময়টা মনে রাখবেন, 6:45। আগে এই ট্রেনটার টাইমিং ছিল 6:10, কিন্তু এখন 6:45 সাঁতরাগাছি ঢোকে। একদম ফাঁকা ট্রেন পাবেন, তাই বসার জায়গা পাওয়া না পাওয়া সংক্রান্ত কোনো সমস্যা হবে না। এছাড়া কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য সমস্ত ট্রেনের খুঁটিনাটি তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সাঁতরাগাছি থেকে ট্রেনটা পেয়েছি, দীঘা যাওয়ার ট্রেন, একদম ফাঁকা কম্পার্টমেন্ট। দেখতে পাচ্ছেন যে আমরা ছাড়া কেউ নেই এখানে। ট্রেনটা পাঁশকুড়া থেকে এলো এবং এই ট্রেনটাই নাম পরিবর্তন করে মেচেদা দীঘা লোকাল নামে যাবে। হাওড়া থেকে দীঘা এভাবে জার্নি করলে আপনার ট্রেনের টিকিট মূল্য পড়বে মাত্র 45 টাকা। সাঁতরাগাছি থেকে দীঘার এই ট্রেন জার্নিতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। আমার সঙ্গে আপনারা উপভোগ করে নিন দীঘার যাত্রাপথের কিছু সুন্দর মুহূর্ত। আমাদের ট্রেন দীঘা এসে পৌঁছালো বেলা 11:15 নাগাদ। দীঘা স্টেশন থেকে সমুদ্রের দূরত্ব খুব একটা বেশি নয়। স্টেশনে নেমে হাঁটতে হাঁটতেই সমুদ্র সৈকতে চলে যাওয়া যেতে পারে, না হলে প্রচুর অটো, টোটো, ভ্যান এসব তো আছেই। 4.5 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা টোটো করে ওল্ড দীঘাতে গেলাম। সেখানে হোটেলের বেশ খোঁজাখুঁজির পর শান্তিনিবাস নামের একটি হোটেলে অবশেষে তুলনামূলক ন্যায্য মূল্যে একটি রুমের ব্যবস্থা হলো। এই মুহূর্তে আমরা আছি ওল্ড দীঘার হোটেল শান্তিনিবাসে। এই হোটেলের সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার চেক করে নিতে পারেন। যখন আমরা দীঘা স্টেশনে নামলাম, ওই স্টেশনের বাম দিকে কিছুটা গিয়েই পেনেটি ভবন নামে একটা পর্যটন আবাস আছে। ওটা সরকারি সম্পূর্ণভাবে। তো ওখানে যদি আমরা রুম বুক করতাম তাহলে আমাদের 250 থেকে 400 টাকা হয়তো পড়তো। তো আমাদের প্রথম লক্ষ্য এটাই ছিল যে দীঘা থেকে নেমে ওই হোটেলে একটা রুম বুক করে নেওয়া, কারণ অত্যন্ত কম দামে আমরা পেয়ে যাচ্ছিলাম, যেহেতু ওটা একটা সরকারি আবাস। কিন্তু যখন আমরা গেলাম তখন গিয়ে শুনলাম যে অলরেডি সব রুম বুক হয়ে গেছে। তো আমাদেরকে আবার ওল্ড দীঘায় আসতে হলো, এখানে খুঁজতে হলো বিভিন্ন হোটেল।
এবং সেখানে আমরা এই হোটেলটা পেলাম। তো আপনারা যদি আসতে চান, আপনারা যদি বাজেট ট্রিপ হয়ে থাকে আমাদের মতোই, তাহলে আমি কিন্তু অবশ্যই রেকমেন্ড করবো ওই পেনেটি ভবন। হ্যাঁ, এবার ওই পেনেটি ভবনের রুমের কোয়ালিটি হয়তো একটু কম হবে, যেহেতু ভাড়াটাও কম, অনেকটাই কম ভাড়া, 250 থেকে 400 টাকার মধ্যে, মানে খুবই কম ভাড়া। তো রুমের কোয়ালিটি আপনি এটা আশা করতে পারেন না দামি হোটেলগুলোর মতো হবে। তবে হ্যাঁ, যদি বাজেট ট্রিপ আপনি করেন, আপনাকে অবশ্যই আমি রেকমেন্ড করবো ওটা একটা সমস্যা হচ্ছে যে ওটাই আপনি অনলাইন বুকিং করতে পারবেন না, ওখানে পুরোটাই অফলাইন। আপনাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, এসে রুম বুক করতে হবে, আপনি রুম পেয়ে যাবেন। কিন্তু অনলাইনে কোনো প্রসেস হয় না, এটা আগে হতো, বাট এখন ওটা বন্ধ আছে। আমরা যেদিন গেছিলাম সেদিন দুপুরের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল। মনে মনে একটা ভীতি কাজ করছিল এই ভেবে যে জোরে বৃষ্টি যদি আসে এবং সেই বৃষ্টি যদি অনেকক্ষণ স্থায়ী হয়, তাহলে হয়তো এবারে দীঘা ভ্রমণ পুরোপুরি ভেস্তে যাবে। আমরা হোটেলের রুম থেকে 12টা নাগাদ বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়টা কিছুটা ঘুরে দেখার জন্য। তারপর আমার প্রিয় সমুদ্র স্নানের পালা তো অবশ্যই আছে। তবে সমুদ্র পাড়ে যেতেই একটা খারাপ খবর জানতে পারলাম যে জোয়ারের কারণে জল অনেকটা উপরে উঠে এসেছে, যে কারণে সমুদ্র স্নান করা সেই মুহূর্তের জন্য একেবারেই বন্ধ। দেখলাম প্রচুর মানুষ আশাহত হয়ে সমুদ্রের পাড়ে বসে আছে। তাহলে কি সমুদ্র স্নান করার সেই প্রবল ইচ্ছেটাকে দমিয়ে রেখে এবারের ভ্রমণ সারতে হবে? ভাবতে ভাবতে হাঁটা শুরু করলাম সমুদ্র পাড় বরাবর। আমি অনেকে বলতে দেখেছি দীঘা ঘোরার জন্য 3-4 দিন সময় লাগবে, না হলে দীঘা ঘোরা সম্ভব নয়, কিংবা দীঘা ভ্রমণটা প্রচুর খরচার ব্যাপার। কিন্তু বাস্তবে একটু প্ল্যান করে যদি আপনি আসতে পারেন, তাহলে খুব অল্প সময়ে মাত্র 500 থেকে 600 টাকার মধ্যেই সহজেই দীঘা ঘুরে নিতে পারেন। প্রথমত লোকাল ট্রেনে আসুন, জনপ্রতি প্রায় 50 টাকা করে আপনার টিকিট পড়ছে। এরপর এসেই প্রথমে কোনো সরকারি যুব আবাসনে রুম বুক করার চেষ্টা করুন, যেমনটা আমি বললাম ওই পেনেটি ভবনের কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে আপনি 250 থেকে 300 টাকার মধ্যে রুম পেয়ে যাচ্ছেন। যদিও এখন জমজমাট সিজন চলছে, তো এখন এইসব হোটেল পুরো হাউসফুল হয়ে বসে আছে। একটু অফ সিজনে যদি আপনি আসেন, তাহলে খুব সহজেই অল্প খরচায় আপনি রুম পেয়ে যাবেন। আর যদি একান্তই না পান, তাহলে খরচাটা একটু বাড়বে। তখন চেষ্টা করবেন ওল্ড দীঘার দিকে সমুদ্র থেকে একটু দূরে যেসব বেসরকারি হোটেলগুলো আছে সেগুলোতে থাকার। আর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এবং ঢেউসাগর পার্ক ঘোরার জন্য আলাদা করে কোনো টোটো বা অটো করার দরকার নেই। এই যে পথে আমি হাঁটছি সমুদ্র উপকূল বরাবর, ওল্ড দীঘা থেকে সেই পথেই সোজা হাঁটতে শুরু করুন। এভাবেই আপনি নিউ দীঘা পৌঁছে যাবেন। আর নিউ দীঘার সমুদ্র তীরেই এই ঢেউসাগর পার্কটিও রয়েছে। এই সবই বলা তাদের জন্য যারা বাজেট ট্রিপ করতে চাইছেন। বাজেট বেশি থাকলে তো বিলাসবহুল ভ্রমণ হয়েই যায়। তখন দীঘার খুব কাছে উদয়পুর, শঙ্করপুর, দীঘার মিউজিয়াম ইত্যাদি স্থান রয়েছে, সেগুলো একটি অটো বা টোটো ভাড়া করে সহজেই ঘুরে নিতে পারেন। দীঘার প্রধান আকর্ষণ সমুদ্র। এমন লোকের সন্ধানও মেলে যারা প্রতি বছর দীঘা যান শুধুমাত্র সমুদ্র সৈকতে বসে থাকবেন বলে। হাজারবার দীঘা যাওয়ার পরও আশেপাশের স্থান তারা দেখেননি, তারা ঘোরেননি। সমুদ্রের সুবিশাল রূপের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতেই তারা ভ্রমণের আনন্দ খুঁজে পান। অবিরাম ঢেউ এবং জলোচ্ছ্বাসের শব্দেই তাদের সুখ। তাদের মধ্যে আমিও হয়তো একজন। সমুদ্রের দিকে তাকাতেই কত ভাবনা যে মাথায় আসে, কত যে যুগ ধরে চলেছে প্রাচীন জলরাশির অবিরত কোলাহল। এই গভীর সমুদ্রের অন্ধকারে নিমজ্জিত রয়েছে কত প্রাণের অস্তিত্ব। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে সমুদ্র, হারিয়ে যাওয়া ভালোবাসাকে ভুলতে সমুদ্র। পৃথিবীটা কত বিশাল তা বুঝতে সমুদ্র। আমরা এই জগতের তুলনায় কতটা ছোট তা বুঝতেও সমুদ্র। এই সমুদ্রকেই সাক্ষী করে বেঁচে রয়েছে হাজার হাজার মানুষের জীবনের গল্প। সমুদ্রের তীর বরাবর একটু ঘোরাঘুরি করে যখন ঘড়ির দিকে তাকালাম, তখন বাজে দুপুর 3টে। জোয়ারের কারণে জলোচ্ছ্বাসের পরিমাণ তখনও কমেনি, তাই ঠিক করলাম আগে দুপুরের খাবারটা সেরে নিই, তারপর অপেক্ষা করব সন্ধে হওয়ার পূর্বে যেন সমুদ্র নিজের তেজ একটু কমিয়ে নেয় এবং স্নান করার উপযুক্ত হয়ে ওঠে। সমুদ্র তীরবর্তী এলাকায় বিভিন্ন রকম খাবারের নানা হোটেল আপনি পেয়ে যাবেন। এরকমই একটি হোটেলে 60 টাকার বিনিময়ে আমি মাছ ভাত খেয়ে নিলাম। মধ্যাহ্ন ভোজন সেরে বেরোতে যাব স্নান করার উদ্দেশ্যে। ঠিক তখনই প্রবল বৃষ্টি। ভাঙা মন নিয়ে অপেক্ষা করতে থাকলাম বৃষ্টি থামার আশায়। অবশেষে 4:15 নাগাদ আকাশ শান্ত হয় আর দেখতে পাই দূরে অনেক মানুষ স্নান করছে। দূর থেকে অত মানুষকে স্নান করতে দেখে বেশ উত্তেজিত হয়ে পড়ি। তাই আর কোনো রকম দেরি না করে সমুদ্র স্নানটা তখনই সেরে ফেললাম। দীঘায় এসে সমুদ্রে স্নান হবে কিনা এই নিয়ে একটু চিন্তায় ছিলাম, কারণ জোয়ার চলছিল বলে স্নান করতে দিচ্ছিল না। কিন্তু এবার দেখছি এই জায়গাটায় অনেকটা বালি দেখা যাচ্ছে, তো চান করতে দিচ্ছে, অনেকে চান করছে।
পাইনি। সমুদ্র স্নান শেষ হতেই তখন প্রায় বিকেল 5:30। সমুদ্রে স্নানের পর ওখানে আলাদা করে স্নান করার জন্য বা চেঞ্জ করার জন্য 10 টাকার বিনিময়ে বাথরুম পেয়ে যাবেন। আমিও তাই করে সমুদ্র তীর বরাবর হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে নিউ দীঘা হয়ে ঢেউসাগর পার্কের দিকে পৌঁছালাম। সন্ধ্যার সময়টা কাটানোর জন্য ঢেউসাগর পার্ক হতেই পারে পারফেক্ট একটা জায়গা, যেখানে বিভিন্ন লাইটিং থেকে শুরু করে ছোটদের বা বড়দের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। এছাড়া পার্কে বসে সমুদ্রকে উপভোগ করেও কাটাতে পারেন শান্তিপূর্ণ কয়েকটি মুহূর্ত। ঢেউসাগর পার্কে কিছুক্ষণ কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ফিরে পড়লাম হোটেলে। প্রথম দিনের ভ্রমণ এখানেই শেষ। রাতের খাবারের জন্য বাড়ি থেকে ঝালমুড়ির কিছু সরঞ্জাম নিয়ে গিয়েছিলাম, তা দিয়েই ডিনার সারলাম। আসলে কোথাও ঘুরতে গেলে এটাই আমার ফেভারিট। যদিও খুব সহজেই আপনি যে কোনো হোটেলে আপনার ডিনার সারতে পারেন। আমার ইচ্ছা ছিল পরদিন বেরোনোর আগে ভোরবেলা দীঘার মোহনার ওয়াচ পয়েন্টটা একবার ঘুরে নেব, কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই দেখি প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, ফলে মোহনা দেখতে যাওয়া ক্যান্সেল করতে হলো। তবে আপনারা অবশ্যই দ্বিতীয় দিন বেরোনোর আগে ভোরবেলা মোহনাটা দেখে নেবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। যদিও একটানা বৃষ্টির জন্য আমি বেরোনোর সুযোগ পেলাম না, তবে তার জন্য একটু আমার মন খারাপ হয়নি। বৃষ্টির মাঝেই আমি আনন্দ খুঁজে নিয়েছি। ভ্রমণ কোনো পরীক্ষার সিলেবাস তো নয় যে সমস্ত অধ্যায় শেষ করতেই হবে। এখানে শুধুমাত্র আপনার পছন্দের অধ্যায়টি পড়েই পুরো ভ্রমণ কাটিয়ে ফেলা যায়। যাই হোক, এবারে ফিরে যাওয়ার পালা। মাত্র 1 দিন 1 রাতেই অত্যন্ত কম খরচে এই সুন্দর দীঘা ভ্রমণের অবসান ঘটতে চলেছে এবারের মতো। যাওয়ার সময় যদিও আমি বাসে ফিরেছি, সরকারি বাস, নন এসি। খরচ পড়েছে জনপ্রতি 140 টাকা। ওখান থেকে প্রচুর সরকারি বেসরকারি বাস রয়েছে, আপনি যে কোনো সময়ে খুব সহজেই বাস পেয়ে যাবেন। তবে খরচ কমাতে ট্রেনেই ফিরে আসতে পারেন। এভাবেই আপনিও সেরে ফেলুন আপনার দীঘা ট্রিপ অত্যন্ত কম খরচে এবং কম সময়। ভোরবেলা উঠে লোকাল ট্রেনে যাত্রা শুরু করে 10টা-11টা নাগাদ দীঘা পৌঁছে যান। সেখানে একটি হোটেল বুক করুন, নিউ দীঘা ওল্ড দীঘা ঘুরুন, সমুদ্র স্নান করুন, ঢেউসাগর পার্ক দেখুন এবং পরদিন ভোরবেলা মোহনা দেখে 10টা-11টা নাগাদ ট্রেনে বা বাসে আবার ফিরে আসুন। সুন্দরভাবে দীঘা ঘোরাও হবে, অথচ খুব অল্প খরচায় এবং অল্প সময়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। এই দীঘা ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।